কখনো কি মনে হয়েছে যে ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বুদ্ধিমান লোকগুলো সব কিছু থাকার পরেও কিভাবে এত নাটকীয়ভাবে ভেঙে পড়ে? এটা কিন্তু স্রেফ দুর্ভাগ্য না, এর পেছনে একটা অদ্ভুত প্যাটার্ন আছে, একটা গল্প যেটা সময়ের মতোই পুরনো। আর আজ আমরা ঠিক সেই গল্পটাই খুলে দেখব। এ কথাটা হয়তো আমাদের সবারই শোনা। এটা কিন্তু শুধু একটা প্রবাদ বাক্য না, এটা যেন আমাদের সবচেয়ে পুরনো গল্পগুলোতে খোদাই করে দেওয়া একটা ওয়ার্নিং। মানে সেই পৌরাণিক কাহিনী থেকে শুরু করে বড় বড় ট্র্যাজেডিগুলো সবই তো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, তাই না? যে খুব উঁচুতে উড়লে মাটিতে আছড়ে পড়ার ঝুঁকিটাও ততটাই বেড়ে যায়। আর মজার ব্যাপার হলো এই একই প্যাটার্ন আমরা সব জায়গায় দেখি। যেমন ধরুন ইকারাসের গল্পটা, যে ভেবেছিল সে অজেয় আর মোমের ডানা নিয়ে সোজা উড়ে গিয়েছিল সূর্যের দিকে। কিংবা ধরুন বিশাল রোমান সাম্রাজ্যের কথা, যেটা কিনা নিজের অহংকারের ভারেই ভেতর থেকে একেবারে গুড়িয়ে গিয়েছিল। দেখুন, গল্পগুলো আলাদা, সময়টাও আলাদা, কিন্তু শিক্ষাটা কিন্তু একই। অনিয়ন্ত্রিত গর্ব কতটা বিপজ্জনক হতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে এত বড় বড় পতন, এগুলো কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে আরও গভীর কিছু একটা আছে? এমন কোনো সাইকোলজিক্যাল প্যাটার্ন যা আমরা খুঁজে বের করতে পারি, বুঝতে পারি, আর হয়তো এড়িয়েও চলতে পারি? চলুন আজ ঠিক এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক মতো বুঝতে হলে আমাদের একদম মূলে যেতে হবে। এমন একটা সাইকোলজিক্যাল ট্রিগার আছে যা পুরো প্রক্রিয়াটা শুরু করে। আর এর জন্ম হয় ক্ষমতার সাথে আসা বলা যেতে পারে এক ধরনের অসুখ থেকে। এই জিনিসটাকে বলা হয় হিউব্রিস। আর এটাকে কিন্তু শুধু অহংকার বা দেমাগ ভাবলে বিরাট ভুল হবে, বরং এটাকে ভাবুন ক্ষমতার একটা অসুখ হিসাবে। ব্যাপারটা এমন যে যখন কেউ ক্ষমতার একেবারে চূড়ায় থাকে আর আশেপাশে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকে না, তখন বাস্তব জগৎটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। তারা নিজেদের বানানো গল্পটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে, ভাবতে শুরু করে যে তাদের কোনো ভুল হতেই পারে না, আর সাধারণ নিয়মকানুন তো তাদের জন্য নয়। তো একটা সুস্থ আত্মবিশ্বাস আর এই বিষাক্ত হিউব্রিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, আত্মবিশ্বাসটা আসে বাস্তবতা থেকে, নিজের যোগ্যতা থেকে। এটা জানে যে ভুল হতে পারে, আর তাই সমালোচনা শুনতেও ভয় পায় না। আর অন্যদিকে হিউব্রিস, ওটা তো পুরোপুরি একটা ভ্রম, একটা ডিলিউশনের উপর তৈরি করা দুর্গ। এটা যে কোনো সতর্কবাণীকে ফুৎকারে উড়িয়ে দেয়, আর বিশ্বাস করে যে সে সব কিছুর ঊর্ধ্বে। তার বিচার করার ক্ষমতা নাকি শুধু ইতিহাসেরই আছে। তাহলে প্রশ্ন হলো, এটা ঠিক কিভাবে হয়? মানে ব্যাপারটা কিন্তু হুট করে একদিনে ঘটে না। এটা একটা প্রসেস, অনেকটা ধ্বংসের দিকে নেমে যাওয়া একটা সিঁড়ির মতো। চলুন এই সিঁড়ির এক একটা ধাপ আমরা একটু ভেঙে দেখি। দেখুন, পুরো জিনিসটা শুরু হয় খুবই সাধারণ একটা ব্যাপার দিয়ে, কোনো কিছুর ওপর তীব্র ফোকাস বা ফিক্সেশন। কিন্তু এই ফিক্সেশনটা যখন আসক্তিতে বদলে যায়, তখন জন্ম নেয় একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা। আর ঠিক যখনই সে আকাঙ্ক্ষা পূরণে কোনো বাধা আসে, তখনই জন্ম নেয় প্রচণ্ড রাগ। এই রাগটাই কিন্তু বিপদ। এটা বিচার বুদ্ধিকে এমনভাবে ঘোলাটে করে দেয় যে ঠিক ভুলের পার্থক্যই আর বোঝা যায় না। আর সেখান থেকে শেষ ধাপ, অর্থাৎ বিনাশ, আসতে কিন্তু একদমই সময় লাগে না। এটা অনেকটা একটা সাইকোলজিক্যাল চেইন রিঅ্যাকশনের মতো, যেখানে একটা ধাপ পরের ধাপটাকে একরকম নিশ্চিত করে ফেলে। আর এই যে মডেলটা আমরা দেখলাম, এটা কিন্তু শুধু কোনো থিওরি না। চলুন ইতিহাসের পাতা থেকে দেখা যাক কিভাবে সবচেয়ে বিখ্যাত কিছু মানুষের জীবনে এই পতনের সিঁড়িটা কাজ করেছে। আর এই ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্টের চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? ভাবুন একবার, একজন জিনিয়াস মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, একজন ক্যারিজম্যাটিক লিডার, অথচ তার নিজের সাফল্যই কিন্তু তার সেই চোখ ধাঁধানো পতনের বীজটা বুনে দিয়েছিল। তার সেই সর্বনাশা রাশিয়া অভিযান নিয়ে এই কথাটা শুনলেই আসলে সবটা পরিষ্কার হয়ে যায়। নেপোলিয়ন তার আগের এত বিজয়ে এতটাই অন্ধ হয়ে গেছিলেন যে তিনি নিজেকে সত্যিই অপরাজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি কারও কোনো পরামর্শই শোনেননি, কারণ তার বিশ্বাস ছিল শুধুমাত্র তার বুদ্ধি দিয়ে রাশিয়াসী ভয়ঙ্কর শীতকে হারানো সম্ভব। নেপোলিয়নের পতনের গল্পটা কিন্তু আমাদের ওই মডেলটার সাথে হুবহু মিলে যায়। তার আকাঙ্ক্ষা কি ছিল? পুরো ইউরোপের ওপর কন্ট্রোল। যখন রাশিয়া তার এই পরিকল্পনার বিরোধিতা করল, তখন জন্মালো ক্রোধ। তার বিভ্রম বা ডিলিউশনটা ছিল এটা ভাবা যে তিনি প্রকৃতির নিয়মকেও বুড়ো আঙুল দেখাতে পারেন। আর শেষ পরিণতি বিনাশ। বরফের মধ্যে তার সেই অজেয় গ্র্যান্ড আর্মির ধ্বংস, যা তাকে সোজা নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। আর এই একই প্যাটার্ন কিন্তু বারবার ফিরে আসে।
মাও সেতুংয়ের গ্রেট লিপ ফরওয়ার্ডের কথা ভাবুন, যেখানে তার বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া পলিসি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। কিংবা ধরুন বাংলার মীর জাফরের কথা, যার ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতা। ইতিহাস যেন আমাদের বারবার এটাই দেখিয়েছে যে লাগাম ছাড়া অহংকার আসলে বিপর্যয়ের একটা নিশ্চিত রাস্তা। এখন মনে হতে পারে এগুলো তো সব ইতিহাসের পুরনো গল্প, কিন্তু আজকের দিনে এর সাথে আমাদের কি সম্পর্ক? সত্যি বলতে কি, এই প্যাটার্নটা এখন শুধু প্রাসঙ্গিক কিনা, বরং এর গতি এখন আগের চেয়ে অনেক অনেক বেশি। আগে যেখানে এই হিউব্রিসের কারণে কারো পতন হতে কয়েক বছর লেগে যেত, এখন এই ডিজিটাল যুগে প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ার কারণে সেই একই পতন কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যেতে পারে। ধ্বংসের রাস্তাটা এখন একটা ভাইরাল টুইটের মতোই দ্রুত। হিউব্রিস আসলে খেলার জন্য শুধু নতুন কয়েকটা মাঠ খুঁজে নিয়েছে, যেমন ধরুন বিজনেসের জগতে। এটা হলো যে কোনো মূল্যে জেতার মানসিকতা, যা শেষ পর্যন্ত দুর্নীতি আর পতনের দিকে ঠেলে দেয়। রাজনীতিতে কি হচ্ছে, নীতির চেয়ে ব্যক্তিগত আক্রমণ আর সেন্সেশন তৈরি করাটাই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর সোশ্যাল মিডিয়া, সেখানে তো ভাইরাল হওয়ার জন্য অদ্ভুত বা আপত্তিকর আচরণকে একরকম পুরস্কৃত করা হচ্ছে। দেখুন, প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু অহংকারের এই বিপজ্জনক খেলাটা কিন্তু একই রয়ে গেছে। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, উচ্চাকাঙ্ক্ষা জিনিসটা নিয়ে কিন্তু কোনো শত্রু নয়। এই উচ্চাকাঙ্ক্ষাই তো বড় বড় সাম্রাজ্য গড়েছে, বড় বড় রোগ সারিয়েছে। কিন্তু এইসব গল্প থেকে আমরা যে শিক্ষাটা পাই তা হল বিনয় আর সেলফ অ্যাওয়ারনেস ছাড়া উচ্চাকাঙ্ক্ষা হলো একটা গাইডেন্স সিস্টেম ছাড়া রকেটের মতো। এটা হয়তো বেশ কিছুটা উপরে উঠবে, কিন্তু শেষমেশ মুখ থুবড়ে পড়বেই। আর এই সব কিছুই আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে পতন, এটা কি খুব উঁচুতে ওড়ার দাম, নাকি আমরা যে এই মাটিরই মানুষ, এই সত্যিটা ভুলে যাওয়ার শাস্তি? হয়তো আসল শিক্ষাটা এখানেই। ওড়ার ক্ষমতা থাকাটা হয়তো দারুণ, কিন্তু পায়ের নিচের মাটিটা যদি আমরা ভুলে যাই, তাহলে সেই ওড়ার কোনো অর্থই থাকে না।